নমস্কার, শুভ সকাল। আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের জানালায় আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের মনের মতো অনুষ্ঠান মনের জানালা, স্পন্সর্ড বাই ভেনাস। আমাদের শহরের সৌন্দর্য যেমন একরকম, তেমনি গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য তার কোনো তুলনা হয় না। গ্রাম বাংলার মাটির গন্ধ, মাটির কাছাকাছি থাকা, নদীর কাছাকাছি থাকা, এ যেন এক পরম সৌভাগ্য। আজকে আমরা স্টুডিওতে এমনই দুই দাদাকে পেয়েছি যারা সেই গ্রাম বাংলার মাটির কাছাকাছি থাকে। তাদের কাছ থেকে শুনবো সেখানকার গল্প এবং দাদার লেখা, আর এক দাদার বাজানো গিটার, আমরা সব শুনবো। তার আগে আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন দাদা নির্মল জানা, নমস্কার। আর এক দাদা আছেন তরুণ ভট্টাচার্য, নমস্কার। আচ্ছা নির্মল দা, আগে একটু কথায় আসি। আপনি তো লেখালেখি করেন, তো এই যে লেখালেখি, এটা কবে থেকে শুরু হলো বা কেন মনে হলো যে এইটাই আমার ভালো লাগে, এটা করব, এইটা বেছে নেওয়া দরকার? কবিতার এই জার্নিটা আজ থেকে কম বেশি 40 বছর আগে। আচ্ছা, 40 বছর আগে আমি তখনকার দিনে খবরের কাগজ পড়া একটা নেশা ছিল ভীষণ। আর গ্রাম বাংলায় পত্র পত্রিকা চলতো, মাসিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, এগুলো তো চলতো এবং কাগজে খুব অ্যাডভার্টাইজমেন্ট দিত, আমার এখানে লেখা পাঠাও, লেখা পাঠাও। তো আমি সেই মতোই কাগজ দেখে ওই ঠিকানায় তখন পোস্ট অফিসের মাধ্যমে, খামের মাধ্যমে বা পোস্ট কার্ডে লিখে ওই কবিতা পাঠাতাম। নেশা ছিল। পরবর্তীকালে আমি যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়তে আরম্ভ করলাম, সেই সময় আমি আমার ডায়েরিতে একটা গল্প লিখেছিলাম, সত্যিকার ঘটনা। ওখানকার এক কৃষক, তাকে খুব মারধর করছে, গরুর খেতে কিছু জিনিস খেয়ে নিয়েছিল। তো সেই জায়গাটা আমি গল্পের আকারে খুব তুলে ধরেছিলাম। তখন আমার এক বন্ধু, বর্তমান দিনে সে উদয়নারায়ণপুর হসপিটালের একজন চিকিৎসক, তার নাম ডক্টর কাজল কান্তি দাস, ও আমার বাড়িতে প্রায়ই আসতো। তো সে ওইটা পড়ে বলছে, এই গল্পটা তুই এখানে রেখে দিয়েছিস কেন? এটা বড় কোনো জায়গায় ছাপা, বড় কোনো পত্রিকায় দে। এবার আমি যখন ডায়েরিতে লিখতাম, আমার কবিতা দেখতো, কবিতাগুলো পড়ে ডক্টর কাজল কান্তি দাস বলতো যে এটা তুই ছাপার ব্যবস্থা কর। এই করতে করতে আস্তে 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 আমি এগিয়ে যেতে আরম্ভ করলাম। তারপরে ছোট ছোট পত্রিকায় লিখতে 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 কলকাতায় আমার হাতে খড়ি হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্র পত্রিকায়। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে বাস্তব অভিজ্ঞতা সেটাই আপনাকে কলমে তুলে ধরতাম। আমি এমনি আসি গ্রাম বাংলা থেকে, যেখান থেকে আসি প্রত্যন্ত গ্রাম, এখনো মাটির আলপথ পাবেন। হ্যাঁ, সেটা তো আপনি বলছিলেন, সেটা আমাদের দর্শক বন্ধুদের একটু জানান। আপনাদের আপনাদের যে গ্রাম্য পরিবেশ, যে প্রকৃতি, আমরা তো খুব ওগুলো মিস করি। এখান থেকে আমাদের খুব ইচ্ছা হয় ওই মাটির কাছাকাছি যাই, তো সেগুলো তো সম্ভব হয় না। শুনে শুনেই যদি আমরা একটু পৌঁছে যেতে পারি। কংক্রিটের মসৃণতা আমাদের গ্রাম বাংলায় খুব কম। সেখানে আপনি আলপথ পাবেন, পুকুর ঘাট পাবেন, নদীর ধার পাবেন, গাছপালা পাবেন, এটা পাবেন। এখনো পুকুরেতে হাঁস চড়ছে, এগুলো পাবেন। ওই জায়গা থেকে বেড়ে ওঠা কিন্তু ভীষণ কষ্টকর জায়গা ছিল, ভীষণ কষ্টকর। আর একদম কি বলবো, অজ পাড়াগাঁয়ের ছাপোষা পরিবার থেকে আমার বেড়ে ওঠা নগণ্য জীবন, খুব সামান্যই জীবন। কিন্তু কবিতা লেখার নেশা ছিল। এই নেশা থাকতে থাকতে আমি গল্প লিখতে আরম্ভ করলাম। আমার গল্পের নাম প্রথমে হয় অমাবস্যায় চাঁদ, তারপর প্রেম অপ্রেম, তারপরেতে আপনি গণবন্টন ব্যবস্থায় রক্তচোষা, ফেরিওয়ালা, ফুটপাতে ফেরিওয়ালা, তারপরেতে আপনার শান্তির খোঁজে বইটা লাস্ট আমি লিখেছি 2025 সালে 9ই আগস্ট, এটা উদ্বোধন হয়েছে। এখন যে গল্পটা চলছে, আমার গল্পটার নাম হচ্ছে আমার আকাশ রামকৃষ্ণদেব। আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি এবং আমার দীক্ষা নেওয়ার পর থেকে আমি প্রায়ই ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমি রামকৃষ্ণদেবকে দেখতে পাই। তো এক সময়তে আমার একদিন শরীর খুব খারাপ ছিল,
ভীষণ খারাপ। কামারপুকুর যাওয়ার কথা আমার কাজেতে, আমি ভোরবেলা দেখছি যে রামকৃষ্ণদেব আমার বুকের উপরে বসে আছেন। বললো, তুই যে কামারপুকুর যাবি? কারণ আমার তো শরীর খুব খারাপ। বলছে, কোথায় তোর শরীর খারাপ? বলে আমাকে হ্যাঁচকা টান মারলেন। আমি উঠলাম। তারপর আমি অবাক হয়ে গেল, সত্যি আমার শরীর ভালো হয়ে যায় এবং আমার কিছুই শরীরে হয়নি। 3 দিন আমি মানে একবার বের করে পড়েছিলাম। তারপর সেই থেকে আমার ইচ্ছা হলো আমি এই গল্পটা লিখবো। এই গল্পটা লিখেছি। বাহ, এটা জুলাই মাসে আমার প্রকাশ হবে। আচ্ছা। আর তারপরে আমি মা সারদা বা রামকৃষ্ণদেব সম্বন্ধে এখন প্রায়ই লিখি। মা সারদার নামে একটা কবিতা আছে, আমি আজকে আপনাদেরকে পাঠ করে শোনাবো। এখন ওটা ছাপার অক্ষরে বেরোয়নি, জুলাই মাসে প্রকাশ হবে। আমার জেনে খুব ভালো লাগলো। আরো ভালো লাগলো এই কারণে যে আমিও শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা মায়ের দীক্ষিত। তো ঠাকুর মার উপর বিশ্বাস আমারও প্রচণ্ড আছে। এটা জেনে খুব ভালো লাগলো যে ঠাকুর মাকে আমরা লক্ষ্য রেখে ঠাকুর মাকে এগিয়ে যাচ্ছি, ঠাকুর মাকে সামনে রেখে আমাদের কি বলবো পাথেয় করে আমাদের ঠাকুর মাকে এগিয়ে যাচ্ছি। এই চলা ঠাকুর মা যতক্ষণ হাতটা ধরে আছেন ঠিকই এগিয়ে নিয়ে যাবেন। আপনার কি তাই মনে হয় না? রামকৃষ্ণদেব, আমি যখনই যেখানে যা বিপদে পড়ি, আমি যখনই ওনাকে স্মরণ করি, বাবাকে বা মাকে স্মরণ করি, আমি কিন্তু সেই কাজটা উদ্ধার হয়ে যাই। সেই কাজটা আমি উদ্ধার হয়ে যাই। আজকেও যেটা ধরুন আমি কবিতা শোনাবো, দেখবেন সেখানে মায়ের প্রতি আমার যে ভক্তি, আমি এবং আমার স্ত্রী দুজনেই আমরা দীক্ষা নিয়েছি এবং আমাদের গুরুদেবের নাম হচ্ছে স্বামী মনোনন্দী মহারাজ। হ্যাঁ, উনি প্রয়াত হয়েছেন কিছুদিন আগে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি রামকৃষ্ণদেব ছাড়া অন্য কিছু ভাবতে পারিনি। আজকে খুব ভালো লাগলো, কারণ আমরা গুরু ভাই বোন বলতে পারি। আমি ওই একই পথের প্রতীক। কি কবিতা আমাদের শোনাবেন আজকে? আমার কবিতার নাম আজকে যেটা শোনাবো সেটার নাম হচ্ছে আমার মা সারদা। আচ্ছা, মাকে দিয়ে শুরু হোক। আমি এখন যে কবিতাটা শোনাবো, কবিতা আমার মা সারদাকে নিয়ে লেখা। কবিতার নাম মা সারদা। অবসরের নির্জন দিনগুলি বার বার কাঁদে, খোঁজে শুধু শান্তির ধরাধাম। মনে মনে ভাবি, নাই বা ভাসলাম সুখ সাগরে, নাই বা পেলাম মেজাজি সন্ধ্যাবেলা, নাই বা পেলাম মিঠে বাতাসে চাঁদের হাসি। তুমি তো আছো মা আমার হৃদয়ে, আমার মনের মণিকোঠায়। তুমি আমার সুখ মা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার স্বর্গ। আমার অভাব, আমার দারিদ্র মাখা জীর্ণ কুঁড়ে ঘর, এ নয় আমার চিন্তা। তুমি তো আছো মা, তুমি সকলের জড়া ব্যাধি মুক্ত করো। দূষিত বাতাস, দূষিত আলো তুমি শুদ্ধ করো। চারিদিকে অনাচার, ব্যভিচার, খুন, ধর্ষণের দাপাদাপিতে নীতিহীন ছুরিটা গেঁথে যাচ্ছে স্থবির পৃথিবীর হৃৎপিণ্ডে। তুমি ওদের পথ রুদ্ধ করো, তুমি ধ্বংস করো দুর্নীতির দুরন্তপনা। নীতির পায়ে দুর্নীতি হোক নত, দুর্নীতির অমানিসায় নীতি পায় না আলো মাখা পথের দিশা। আমার হৃদয়ে থাকুক মেঠো পথের ধারে, উর্মিল বাতাসে ফাগুনের ভরা পূর্ণিমার ছায়া ছায়া আলো মেখে। আমার হৃদয়ে থাকুক পথ শিশুদের মাঝে, বস্তির জীর্ণ ঘরে চাঁদের আলোয় ভেসে। আমার হৃদয়ে বেঁচে থাকুক মা তোমার চরণ ছুঁয়ে, পোড়া রুটি আর ফ্যান ভাসা ভাত পেয়ে। শুধু তুমি থাকো মা আমার হৃদয়ে মন্দিরে। গ্রীষ্মের দারুণ দহন বেলা, বৈশাখীর ঝড় তোমায় ভোলাতে পারেনি। দোলন চাপা কৃষ্ণ চূড়া, বেল জুঁয়ের গন্ধ তোমায় ভোলাতে পারেনি। মেঠো পথের ধারে, জঙ্গলে, ঝর্ণার ধারে, ধরার ধুলিতে শুধু তোমার স্বপ্ন দেখি মা। মা তুমি অন্যায় অবিচারের গতিপথ রুদ্ধ করো, হাতে তুলে নাও শানিত কৃপা। সাবিত্রী সীতার দেশে তুমি এসে বন্ধ করো এ অভিশাপ, এ অনাচার। ফিরিয়ে দাও আমাদের শান্তি, আমাদের স্বপ্ন, আমাদের শ্রদ্ধা, আমাদের বিশ্বাস। মা
তুমি আমার মা, তুমি আমার মা সারদা, তুমি আমার মা সারদা। নমস্কার। আহা, মনটা যেন জুড়িয়ে গেল। মায়ের কথা শুনলেই মায়ের কথা শুনলেই যেন মনটা কিরকম একটা হয়ে যায় না, মানে আর আমি শুনছি আর ভাবছি যে মাকে আশ্রয় করে যারা এগিয়ে চলে তারা কিন্তু কখনো কোনো কিছুতে পরাজিত হতে পারে না। মা সবসময় হাতটা ধরে থাকে, আমি বিশ্বাস করি। কারণ আমি নিজেও যখন সকালে উঠি, ঘুম থেকে উঠে মায়ের মুখটা দেখি, বেরোবার সময় মায়ের মুখটা দেখি। খুব ভালো লাগলো দাদা যে মাকে নিয়ে আপনি এত সুন্দর একটা কবিতা আমাদের শোনালেন এবং আমাদের দর্শক বন্ধুরাও তার আস্বাদ গ্রহণ করলো। খুব ভালো লাগলো। বর্তমান দিনে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি একদম তলানিতে নেমে গেছে। একদমই তাই। কিন্তু এই মায়েরা আছে বলেই আজ আমাদের এত শক্তি, আজ আমাদের পথ হাঁটা, আজ আমাদের বেড়ে ওঠা শুধু মা আছে বলেই। ঠিক তাই, ঠিক তাই। আচ্ছা দাদা, আপনি একটু আগে বলছিলেন আপনাদের যেখানে আপনারা থাকেন বাড়িটা খুব সুন্দর জায়গায়, নদীর পাশে, সেটা সম্বন্ধে যদি একটু আমাদের দর্শক বন্ধুদের বলেন। দেখুন, আমি অত্যন্ত ছাপোষা পরিবার থেকে বেড়ে উঠেছি। যখন আমার আর্থিক অবস্থা খুব খারাপ, পড়াশোনা করছি, তখন আমাদের হাওয়াই চপ্পল ছাড়া অন্য কোনো জুতো জুটতো না, এবং তখনকার দিনে পাজামা ছাড়া প্যান্ট শার্টও আমরা পরতে পাইনি। তখন আমাদের কষ্ট হতো, একবেলা চলতো, আরেকবেলা আহার জুটতো না। বেশিরভাগই এই নদীর ধারে গিয়ে বসে থাকতাম। নদীর জল কুলকুল শব্দে বেয়ে যায়, আর সেখান থেকেই বিভিন্ন রকম জিনিস মনে ভিড় করতো। আস্তে আস্তে সেই মানে অভিজ্ঞতাগুলো গল্পে তুলতুম, কবিতায় তুলতুম, ডায়েরির পাতাতেই লিখতুম। কিন্তু সেটা লেখাটা মোটামুটি প্রকাশ হতে শুরু করলো যখন আমার বয়স 25 বছর পার হয়েছে। তারপর থেকে ওই ডায়েরি থেকে দেখে দেখে একটু আধটু করে লিখতে আরম্ভ করলাম, শুধুমাত্র আমার ওই বন্ধু ডক্টর কাজীকান্তি দাসের অনুপ্রেরণার চেষ্টায়। আচ্ছা, না আপনাদের বাড়িটা কোন জায়গায় সেটা একটু, আর নদীটা যেটা বলছেন সেটা বা কোন নদী? নদীটার নাম হচ্ছে দামোদর নদী। আচ্ছা আচ্ছা। আর তারকেশ্বর থেকে আরো 15 কিলোমিটার দূরে আমার বাড়ি। দাদা বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, বেশ ভালো লাগলো। এরপর কি কবিতা শোনাচ্ছেন? নারী জাতিকে একটু শ্রদ্ধা ভক্তি করতে চাই আমি। কারণ দেখবেন সমস্ত বাড়িতে মহিলারা সবার আগে ঘুম থেকে ওঠেন, আর রাত্রিতে দেখবেন সবার শেষে সব কিছু গুছিয়ে তারা শুতে যায়। সারাদিন অক্লান্ত পরিশ্রম, তাদের কোনো ছুটি নেই। কিন্তু এই নারীদেরকে আমরা বর্তমানে শ্রদ্ধা ভক্তি কম করছি, কিন্তু এই নারীরা আছে বলেই এই জগৎটা এত সুন্দর। সেই নারীদের জন্য আমি একটা কবিতা লিখেছি। কবিতার নাম নিপুণ হাতে নিকানো উঠোন। নয়নে নয়ন, হাতে হাত রেখে বিশ্বাস আর সত্যের মেরুদণ্ডটা কংক্রিটের মসৃণতায় গড়েছ। তুমি আছো বলেই সোনালী স্বপ্নের সুখের অনুভূতিগুলো পরম মমতায় স্পর্শ করার স্পর্ধা পাই। আমার মাটির কুঁড়ে ঘর, নিপুণ হাতের নিকানো উঠোনে ফাগুনের বসন্তের ভরা পূর্ণিমার উর্মিল বাতাস খেলা করে, দুদণ্ড শান্তি দেয় শুধু তোমার মমতা মাখা হাতের স্পর্শে। তোমার মমতাময়ী হাত, গরম ভাতের ওম, মাছের ঝোল, পোস্তর বড়া, পরম স্মৃতির আস্বাদন উপভোগ করি। আমার দরিদ্র পকেট, জীর্ণ মলিন দুঃস্বপ্ন তোমার অমৃত হাসিতে আঘাত করার স্পর্ধা দেখায়নি কখনো। তুমি আমার গর্ব, তুমি আমার অহংকার। পরম করুণাময়ের চরণে প্রার্থনা করি পরজন্মেও যেন তোমাকেই পাই। তুমি আমার সুখ, তুমি আমার শান্তি, তুমি আমার স্বর্গ। আমার মাটির জীর্ণ ঘরে তুমি চাঁদের আলো। আমার হৃদয়ে বেঁচে থাকো তোমার হৃদয়ে ছুঁয়ে। গ্রীষ্মের মধ্য গগনের খরস্রোত তাপ, বৈশাখীর ঝড়, পোড়া রুটি আর ফ্যান ভাসা ভাব মুছে দিতে পারেনি তোমার মুক্ত ছড়ার অমৃত হাসি। আর ছমছম নির্জন পথে আমি একা হেঁটে এসেছি। আজ আমি পশ্চিমের ঢলে যাওয়া সূর্য, অস্তাচলের চাঁদ, নিভন্ত প্রদীপ। পরন্ত বেলায় দিগন্তে জ্বলে উঠেছে সন্ধ্যা প্রদীপ, জেগে উঠেছে শঙ্খধ্বনি। চলে যেতে হবে
কেন যাব? ধরেছি শক্ত করে তোমার হাত, রেখে যাব স্মৃতির বন্ধন, লিখে রেখে যাব নীল আকাশের কোলে, গাছেদের ডালে ডালে, গাছেদের পাতায় পাতায়, লিখে রেখে যাব তুমি আর আমি আর তুমি গড়েছিলাম সুরম্য হর্ম, মাটির কুড়ে ঘর সে আমাদের স্বপ্নের তাজমহল, শান্তির বৃন্দাবন। নমস্কার। খুব ভালো লাগলো দাদা আপনার কবিতা। আচ্ছা, আপনার এই যে বই দেখছি দুটি, অনেক বই তো প্রকাশিত হয়েছে, তার মধ্যে এই দুটি এখানে যাচ্ছে, শান্তির খোঁজে আর ফেরিওয়ালা, এই বই দুটোই আমার ডায়েরিতে ব্যাগে ছিল, আমি এনেছি আজকে। আচ্ছা, কোথায় পাওয়া যাবে একটু জানিয়ে এটা দিন আমাদের। কলকাতায় পাবেন, আপনি যে কোনো বুক স্টলে পাবেন। আচ্ছা, খুব ভালো লাগলো দাদা, কবিতায় থাকুন, ভালো থাকুন। আমরা নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। মনের জানালায় এতক্ষণ কবিতা, গ্রাম বাংলার প্রকৃতি সব কিছুই তো আমরা শুনলাম। বিরতির পর এবার আমরা একটু নাচ দেখে নিলে কেমন হয়। আমরা আজকে স্টুডিওতে পেয়ে গেছি আমাদের আর এক বন্ধুকে, স্বস্তিকা সাউ। নমস্কার স্বস্তিকা, তুমি আজকে কি নাচ করবে, মানে কি তৈরি হয়ে এসেছো? একটা ফোক আর একটা রবীন্দ্র নৃত্য, আচ্ছা বিপুল তরঙ্গে, আর একটা কালো ঘুমো। আচ্ছা, ছোট্ট দু একটা কথার পর আমরা নাচে চলে যাব, পরপর দুটো নাচ আমরা দেখে নেব। এই নাচ শেখা শুরু কবে থেকে? ক্লাস 4 থেকে। আচ্ছা আচ্ছা, মানে নাচটা খুব ভালোবেসে, তাই তো? হ্যাঁ। আর বেশি কথায় যাব না, আমরা দেখে নিই স্বস্তিকার দুটি নাচ পরপর। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ
কালো ভ্রমর গুন গুন খুবা গুঞ্জা ফুলে ফাগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকিন হিঙ্গি যা টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকিন হিঙ্গি যা মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে একটা কুলবধূর ঘোমটা যে হায় কখন গেছে খুলে একটা কুলবধূর ঘোমটা যে হায় কখন গেছে খুলে একটা নেড়া গাছে ফুল ফুটেছে নেড়া গাছে ফুল ফুটেছে ফুল ডুঙরির কোলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকিন হিঙ্গি যা টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকিন হিঙ্গি যা মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা বনের ময়ূর আপন মনে নাচবে কম তুলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকিন হিঙ্গি যা টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ধাকিন হিঙ্গি যা মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে হায় অসাধারণ। স্বস্তিকা, তোমার দুটি নাচ পরপর দেখলাম, মানে দুটো ভিন্ন ধরনের, একটা রাবীন্দ্রিক নৃত্য, একটা ফোক, তাই তো? কিন্তু দুটোই মানে অসাধারণ লাগলো, খুব ভালো। এইভাবেই তুমি এগিয়ে যাও, নাচে থাকো, আমাদেরকে আনন্দ দিতে থাকো, আবার এসো আমাদের সঙ্গে। আজকের মতো পর্ব এখানেই শেষ করব, দেখা হবে আগামী এপিসোডে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।